হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আমি মঞ্জু শর্মা, বায়োলজি টিচার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফাইলাম পরিফেরার জেনারেল ক্যারেক্টারিস্টিক। তো এই পরিফেরা পর্বভুক্ত প্রাণীদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স জানার আগে আমরা জানবো যে এদের 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 জীবজগতের স্থান কোথায়। রবার্ট হুইটেকার যে 5 কিংডম ক্লাসিফিকেশন দিয়েছেন, সেই 5 কিংডম ক্লাসিফিকেশনের কিংডম অ্যানিমেলিয়াতে পরিফেরাদেরকে রাখা হয়। এছাড়াও এদেরকে সাব কিংডম মেটাজোয়াতেও রাখা হয়। সাব কিংডম মেটাজোয়া হচ্ছে অ্যানিমাল কিংডমের একটা সাব কিংডম। যেমন একটা সাব কিংডম হচ্ছে প্রোটোজোয়া, আর একটা সাব কিংডম হচ্ছে মেটাজোয়া। তো মেটাজোয়া কাকে বলে এটা আমরা জেনে নেব। মেটাজোয়াটা কি মেটাজোয়া জিনিসটা কি? মেটাজোয়া হচ্ছে যে সমস্ত প্রাণীদের শরীরে অনেকগুলো সেল থাকে, সেটা হচ্ছে মেটাজোয়া। প্রচুর সেল থাকবে তারা হচ্ছে মেটাজোয়া। মেটাজোয়া হচ্ছে মাল্টি সেলুলার অর্গানিজম। আর প্রোটোজোয়াটা কি? যেটা সিঙ্গেল সেলড অর্গানিজম। আর এটা হচ্ছে মেটাজোয়া, যেটা হচ্ছে মাল্টি সেলুলার অর্গানিজম। আর যেহেতু স্পঞ্জ মাল্টি সেলুলার অর্গানিজম, তাই মেটাজোয়াতে এদেরকে রাখা হয়। এরপর আমরা আসবো যে এই যে পরিফেরা, এই ওয়ার্ডটার মানে কি? পরিফেরার ওয়ার্ডটার মানেটা কি? পরি কথাটার অর্থ হচ্ছে পোর মানে হচ্ছে কি? ছিদ্র। আর ফেরা কথাটার অর্থ হচ্ছে ফেরা কথাটার অর্থ হচ্ছে কি? বিয়ার করে, অর্থাৎ বহন করে। তাহলে যে সমস্ত প্রাণীরা এই পোর বিয়ার করে, অর্থাৎ ছিদ্র বহন করে, তাদেরকেই বলবো পরিফেরা। পরিফেরা ওয়ার্ডটা তাহলে কোথা থেকে এসেছে আমরা বুঝতে পারলাম। এবার আমরা জানবো যে এই যে পরিফেরার, এই যে স্পঞ্জ অর্থাৎ পরিফেরা পর্বভুক্ত প্রাণীদেরকে এরা যে অ্যানিমাল, এদের যে অ্যানিমাল ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, অর্থাৎ প্রাণীদের মতো এদের যে বৈশিষ্ট্য রয়েছে, সেটা সর্বপ্রথম আইডেন্টিফাই কে করেছিলেন? সেটা সর্বপ্রথম আইডেন্টিফাই করেছিলেন রবার্ট গ্রান্ট। রবার্ট গ্রান্ট সর্বপ্রথম এটা আইডেন্টিফাই করেছিলেন। আর অর্থাৎ এর যে অ্যানিমাল ক্যারেক্টার্স রয়েছে সেটা তিনি আইডেন্টিফাই করেছিলেন। আর যে পরিফেরা এই ওয়ার্ডটা, এটাও প্রথম তিনি কিন্তু উত্থাপন করেছিলেন, রবার্ট গ্রান্ট। এরপরে আমরা প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করে নেব। প্রথম পয়েন্ট হচ্ছে কি? মাল্টি সেলুলার অর্গানিজম। তাহলে পরিফেরা পর্বভুক্ত প্রাণীরা হচ্ছে মাল্টি সেলুলার অর্গানিজম, অর্থাৎ বহুকোষী জীব। এদের শরীরে অনেক কোষ রয়েছে। আর এদের যে লেভেল অফ অর্গানাইজেশন রয়েছে, সেটা হচ্ছে কি? সেলুলার লেভেল। প্রোটোজোয়ার ক্ষেত্রে কি ছিল? অ্যাসেলুলার লেভেল, যেহেতু সেখানে একটাই কোষ ছিল। আর এখানে যেহেতু অনেকগুলো কোষ আছে, তাই এখানে হচ্ছে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। এরপরে আমরা আসবো যে পরের পয়েন্টটা, নো ডিস্টিংক্ট টিস্যু আর অর্গ্যান। যদিও এদের শরীরে প্রচুর সেল আছে, মাল্টি সেলুলার এরা, তবুও এদের সেলগুলো কিন্তু লুজলি অ্যারেঞ্জ থাকে, খুবই হালকা, খুবই ফাঁকা ফাঁকাভাবে অ্যারেঞ্জ থাকে। অর্থাৎ এদের যে কোষগুলো থাকে, প্রত্যেকটা কোষ কিন্তু এনভায়রনমেন্টের সাথে কিন্তু তাদের কানেকশান থাকে। প্রত্যেকটা কোষের এনভায়রনমেন্টের সাথে ডাইরেক্ট কানেকশান থাকে। সেই জন্য হচ্ছে এখানে কোষের যে লুজ অ্যারেঞ্জমেন্ট হয় এদের, তাই এদের ক্ষেত্রে কি হয়? ডিস্টিংক্ট টিস্যু গঠিত হয় না, অর্গ্যান তো গঠিত হয়ই না। এরপর আমরা আসবো যে এদের হ্যাবিটেট কি? এদের হ্যাবিটেট মানে এরা কোথায় থাকে। তো হ্যাবিটেট কথার অর্থ হচ্ছে কি? এরা কোথায় থাকে। তো বেশিরভাগ হচ্ছে এদের মোস্টলি হচ্ছে মেরাইন ফর্ম, অর্থাৎ সমুদ্রের জলে, বেশিরভাগ এরা সমুদ্রের জলে থাকে বেশিরভাগ ফর্ম। তো এদের প্রায় 5000 স্পিসিস আছে। পরিফেরা পর্বভুক্ত প্রাণীদের প্রায় 5000 স্পিসিস আছে, তার মধ্যে বেশিরভাগই সমুদ্রের জলে থাকে, অর্থাৎ মেরাইন। আর কিছু ফর্ম আছে সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার, অর্থাৎ স্বাদু জলে থাকে। একটা ফ্রেশ ওয়াটার ফর্মের উদাহরণ হলো স্পঞ্জিলা। এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার স্পঞ্জ আমরা সবাই দেখেছি যে বাড়িতে অনেক কাজে স্পঞ্জ ব্যবহার করা হয়। সফট হয়, ম্যাট্রেস বানাতে ব্যবহার করা হয়, অনেক কাজেই ব্যবহার করা হয়। কিন্তু ওইগুলো হচ্ছে কি? ওগুলো ন্যাচারাল স্পঞ্জ না, ওগুলো হচ্ছে সিনথেটিক স্পঞ্জ। কিন্তু ন্যাচারাল স্পঞ্জের সাথে ওর একটাই মিল, যে ওর মধ্যে প্রচুর পোর থাকে, অর্থাৎ ছোট ছোট ছিদ্র থাকে। এরপরে আমরা আসবো যে পরের পয়েন্ট হচ্ছে বডি শেপ। এদের বডি শেপ কেমন হয়? এদের বডি শেপ কোনো ফিক্সড বডি শেপ নেই। কোনো স্পঞ্জ এরকম ভাস লাইক হয়। ভাস লাইক মানে হচ্ছে কি? ফুলদানির মতো হয়।
কোনো কোনো স্পঞ্জ এরকম সিলিন্ড্রিক্যাল হয়, সিলিন্ড্রিক্যাল হতে পারে, কুশন শেপেড হতে পারে, বালিশের মতো কুশন শেপেড হতে পারে, আবার ব্রাঞ্চড হতে পারে, প্রচুর শাখা থাকতে পারে, এরকম ব্রাঞ্চড হতে পারে। তো বিভিন্ন ধরনের শেপ দেখা যায়, ব্রাঞ্চড, ভাস লাইক, কুশন শেপেড, এই ধরনের বডি শেপ এদের ক্ষেত্রে দেখা যায়। এরপর আসবো আমরা যে এরা কিভাবে বসবাস করে। তো এরা সলিটারি হতে পারে। সলিটারি কথাটার অর্থ হচ্ছে কি, এরা সলিটারি অর্থাৎ একা একা থাকে, অথবা কলোনি ফর্ম করে থাকে, অর্থাৎ পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে থাকে, যেটা হচ্ছে কলোনি ফর্ম করে থাকা। এরপর আমরা আসবো যে এরা সেসাইল ফর্ম, অর্থাৎ সমুদ্রের কোনো স্ট্রাটা, যদি সমুদ্রের তলায় স্ট্রাটা অর্থাৎ কোনো বস্তু যদি থাকে, তার ওপরে স্পঞ্জ নিজেকে আটকে রাখে, এটা হচ্ছে সেসাইল, এদেরকে বলা হয় সেসাইল। তবে এদের যে এটা হচ্ছে অ্যাডাল্ট স্টেজ, স্পঞ্জের অ্যাডাল্ট স্টেজ অর্থাৎ প্রাপ্ত দশা। কিন্তু স্পঞ্জের যে লার্ভাল স্টেজ রয়েছে তারা কিন্তু ফ্রি সুইমিং, সমুদ্রের জলে তারা ফ্রিভাবে তারা ঘোরাফেরা করতে পারে, এরা কিন্তু সেসাইল না। তবে এরা সেসাইল অর্থাৎ নিজেদেরকে আটকে রাখে, আর এটা হচ্ছে ফ্রি সুইমিং, জলের মধ্যে ভাসমান থাকে। এরপরে আমরা আসবো সিমেট্রি। সিমেট্রি হচ্ছে কি, যে এদের ক্ষেত্রে সিমেট্রি দেখাই যায় না, তবে কিছু কিছু ক্ষেত্রে রেডিয়াল সিমেট্রি দেখা যায়। এরপর আমরা আসবো এর বডি ওয়াল। বডি ওয়াল কেমন হয়? তো বডি ওয়াল হচ্ছে কি, বডি ওয়াল উইথ আউটার পিনাকোডার্ম, যেটাকে ডার্মাল এপিথেলিয়ামও বলা হয়, আর ইনার কোয়ানোডার্ম, যেটা ভেতরের কোয়ানোডার্ম, সেটাকে গ্যাস্ট্রাল এপিথেলিয়ামও বলা হয়, অ্যান্ড জিলাটিনাস নন সেলুলার মেসেনকাইম ইন বিটুইন। আর দুটো লেয়ারের মধ্যে কি থাকে? দুটো লেয়ারের মধ্যে মেসেনকাইম থাকে। তাহলে বাইরের যে ওয়ালটা হলো সেটা হচ্ছে পিনাকোডার্ম বা ডার্মাল এপিথেলিয়াম, ভেতরের যে ওয়ালটা হলো কোয়ানোডার্ম বা গ্যাস্ট্রাল এপিথেলিয়াম, আর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে মেসেনকাইম। আর এই মেসেনকাইমের মধ্যে যেটা থাকে, মেসেনকাইমের মধ্যে থাকে যে স্পঞ্জের স্কেলিটাল এলিমেন্ট। স্কেলিটাল হচ্ছে কি, অন্তঃকঙ্কাল, স্পঞ্জের যেগুলো অন্তঃকঙ্কাল তৈরি করে, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের স্পিকিউস থাকে, স্পঞ্জিন ফাইবার্স থাকে, তারা হচ্ছে এই স্পঞ্জের অন্তঃকঙ্কাল তৈরি করে। আর কি থাকে? কিছু অ্যামিবয়েড সেলস থাকে এই মেসেনকাইমের মধ্যে। এখানে আমরা ছবিতে ভালো দেখতে পাবো যে এদের বডি ওয়ালটা কেমন হয়। এখানে আমরা দেখছি যে এইটা হচ্ছে এর পিনাকোডার্ম, বাইরের ওয়াল, একদম আউটার ওয়াল, এই জায়গাটা হচ্ছে পিনাকোডার্ম, আর এইটা হচ্ছে কোয়ানোডার্ম, এই যে লেয়ারটা। এখানে একটা প্রত্যেকটা কোয়ানোডার্ম, এই ডার্মটা এসেছে এই কোয়ানোসাইট সেল থাকার জন্য। এই প্রত্যেকটা যে সেল, এগুলো হচ্ছে কোয়ানোসাইট সেল। এই কোয়ানোসাইট সেল থাকার জন্য এই লেয়ারটার নাম হচ্ছে কোয়ানোডার্ম। আর এই দুটো লেয়ারের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা জিলাটিনাস এই লেয়ার রয়েছে। এই জিলাটিনাস লেয়ারের মধ্যে বিভিন্ন ধরনের স্পিকিউলস আছে, যেমন মোনো অ্যাকশন স্পিকিউল, ট্রাই অ্যাকশন স্পিকিউল, এই বিভিন্ন ধরনের স্পিকিউল, যেটা হচ্ছে স্কেলিটাল এলিমেন্ট অর্থাৎ অন্তঃকঙ্কাল তৈরি করে, এগুলো হচ্ছে স্পিকিউল। এগুলো হচ্ছে স্পঞ্জিং ফাইবারও থাকে এর মধ্যে স্কেলিটাল এলিমেন্ট হিসাবে। এরপরে আমরা দেখছি যে এই যে এর যে বাইরের যে আউটারটার লেয়ার রয়েছে, যে এপিডার্মাল লেয়ার রয়েছে, সেই এপিডার্মাল লেয়ারটা কী দিয়ে তৈরি রয়েছে না, এই এপিডার্মাল লেয়ারটা পিনাকোসাইট সেল দ্বারা তৈরি। এটা হচ্ছে পিনাকোসাইট। এই পিনাকোসাইট সেল হচ্ছে চ্যাপ্টা আকৃতির ফ্ল্যাট সেল, এগুলো হচ্ছে পিনাকোসাইট। আর এই পিনাকোসাইট সেল আবার পরিবর্তিত হয়ে পোরোসাইট গঠন করে, এইটা হচ্ছে পোরোসাইট সেল। পোরোসাইট সেল মানে হচ্ছে কি, এর মধ্যে ছিদ্র আছে, যার সাহায্যে জলে দ্রবীভূত অক্সিজেন এগুলো এই বডির ভিতরে প্রবেশ করে, যেটা হচ্ছে স্পঞ্জোসিলের মধ্যে প্রবেশ করে। আর এই প্রত্যেকটা কোয়ানোসাইট সেল খুবই ইম্পর্ট্যান্ট এই স্পঞ্জদের ক্ষেত্রে, কোয়ানোসাইট সেল। এখানে আমরা আরেকটা ছবিতে ভালো করে বুঝতে পারবো যে এখানে স্পঞ্জোসিল ক্যাভিটিটা খুব ভালো করে, স্পঞ্জোসিল যেটা স্পঞ্জের যে বডি ক্যাভিটি, সেন্ট্রাল যে ক্যাভিটি, সেই ক্যাভিটিটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো এখানে এই ছবিটাতে। এটা হচ্ছে স্পঞ্জোসিল। আচ্ছা, স্পঞ্জের যেটা হচ্ছে ক্যাভিটি, বডি ক্যাভিটি, এটা হচ্ছে কি স্পঞ্জের বডিতে যে সমস্ত ছিদ্রগুলো থাকে, ছোট ছোট ছিদ্র, সেটা হচ্ছে কি অস্টিয়াম। আর বড় যেটা থাকে সেটা হচ্ছে অস্কিউলাম, বড় যে ছিদ্র, ছোট ছোট ছিদ্র হচ্ছে অস্টিয়াম।
আর বড় ছিদ্র অস্কিউলাম, এটা হচ্ছে স্পঞ্জোসিল। আর এটা এই ছোট ছোট যে ফ্ল্যাজেলেট যে কোষগুলো দেখতে পাচ্ছি আমরা, এই যে ফ্ল্যাজেলেট কোষগুলো, এটা হচ্ছে কোয়ানোসাইট সেল। এখানে আমরা দেখতে পাবো যে এই পিনাকোসাইট সেলসগুলো কেমন, অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। এটা হচ্ছে পিনাকোসাইট সেল, এটা হচ্ছে পোরোসাইট সেল, যেটা হচ্ছে এই পিনাকোসাইট সেলটা পরিবর্তিত হয়ে পোরযুক্ত হয়ে অর্থাৎ ছিদ্রযুক্ত হয়ে এই রকম পোরোসাইট সেল তৈরি করে, যেটা হচ্ছে অস্টিয়ার মুখে থাকে, যেটা হচ্ছে যেটার মধ্যে দিয়ে জলে দ্রবীভূত অক্সিজেন ইত্যাদি স্পঞ্জোসিলের মধ্যে প্রবেশ করে। আর এইটা হচ্ছে কোয়ানোসাইট সেল। কোয়ানোসাইট সেলে কী কী থাকে? কোয়ানোসাইট সেলে থাকে, এই কোয়ানোসাইট সেল একটা হচ্ছে, একে কলার সেলও বলা হয়, এরকম একটা কলার থাকে তাই একে কলার সেলও বলা হয়। আবার এইটা হচ্ছে এর বেস, আর এটা হচ্ছে এর কলার, আর এর থেকে একটা ফ্ল্যাজেলা থাকে। এই ফ্ল্যাজেলা হচ্ছে কি ওয়াইপ লাইক মুভমেন্ট হয়, যার জন্য এটা কি স্পঞ্জের যে ক্যানাল সিস্টেম রয়েছে সেই তার মধ্যে জলের ফ্লোটা মেনটেন হয় এই কোয়ানোসাইট সেলের মাধ্যমে। একে কলার সেলও বলে। তাহলে এর যে ক্যারেক্টার্সগুলো, আদার্স ক্যারেক্টার্সগুলো আমরা জানবো যে বডি, এদের কি হয় লুজলি বডি সেলসগুলো হচ্ছে লুজলি অ্যারেঞ্জ থাকে, এদের যে কোষগুলো থাকে সেগুলো লুজলি অ্যারেঞ্জ থাকে। তারপরে বডিতে অনেক পোর থাকে, যেটা আমরা আগেই জানলাম যে পোর থাকে, মেনি পোরস, ক্যানাল থাকে, চেম্বার্স থাকে, যার মধ্যে দিয়ে জলের ফ্লো হয়। এরপর আসবো যে আমরা, এটা হচ্ছে স্পঞ্জরাই হচ্ছে এই ফাইলামের অন্তর্গত অর্থাৎ পরিফেরা ফাইলামের অন্তর্গত প্রাণীদের ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র কোয়ানোসাইট সেল থাকে। এই যে কোয়ানোসাইট সেল আমরা আগে জানলাম যেটা কলার সেল, সেই সেলটা কিন্তু শুধুমাত্র পরিফেরা পর্বভুক্ত প্রাণীদের শরীরেই থাকে। আর এদের যে স্কেলিটাল যে এলিমেন্টগুলো, যে সমস্ত স্কেলিটাল এলিমেন্ট সেটা হচ্ছে ক্যালকেরিয়াস হতে পারে অথবা সিলিসিয়াস হতে পারে, আবার প্রোটিন দ্বারা গঠিত স্পঞ্জিন ফাইবার হতে পারে, আবার দু ধরনেরই থাকতে পারে একটা স্পঞ্জের ক্ষেত্রে, আবার একদমই অনুপস্থিত থাকতে পারে। এরপরে আমরা আসবো যে প্রত্যেকটা স্পঞ্জরা কিন্তু হার্মাপ্রোডাইটিক নেচারের হয়, অর্থাৎ এরা হচ্ছে উভয় লিঙ্গ টাইপের হয়, অর্থাৎ এদের বডিতে স্পার্মও গঠিত হয় আবার ওভাও গঠিত হয়। হার্মাপ্রোডাইট কথাটার অর্থ হচ্ছে উভয় লিঙ্গ, স্পার্ম আর ওভা উভয় গঠিত হয়, কিন্তু এদের যে ফার্টিলাইজেশনটা হয় সেটা কিন্তু ক্রস ফার্টিলাইজেশন হয়, অর্থাৎ একটা স্পঞ্জের বডিতে উৎপন্ন স্পার্ম ওভা কিন্তু পরস্পরের সাথে মিলিত হয় না, অন্য স্পঞ্জের দেহে উৎপন্ন যে গ্যামেট উৎপন্ন হয় তাদের সাথে মিলিত হয়। তো অর্থাৎ এদের যে ফার্টিলাইজেশনটা সেটা হচ্ছে ক্রস ফার্টিলাইজেশন। এরপর এটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে যে ওভা স্পার্ম ইত্যাদি তৈরি হয় সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে, আর এটা অ্যাসেক্সুয়াল হবে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে ওভা স্পার্ম তৈরি হয়। আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কীভাবে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়? বার্ডস তৈরির মাধ্যমে বা গেমিউল, যেটাকে গেমিউল বলে, গেমিউল গঠনের মাধ্যমে এদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। এখানে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে কীভাবে গেমিউল গঠিত হয়। এই যে একটা স্পঞ্জ রয়েছে, স্পঞ্জের এই বেসের কাছে ছোট বার্ডিং হয় বা গেমিউল গঠিত হয়, সেই বার্ডটা আস্তে আস্তে বাড়তে বাড়তে নতুন একটা স্পঞ্জ তৈরি করে। এরপর আমরা আসবো যে এর যে ডেভেলপমেন্টটা, এই ডেভেলপমেন্টটা কীভাবে হয়? ডেভেলপমেন্ট মানে অর্থাৎ এদের লার্ভা দশা থেকে কীভাবে, লার্ভা দশাটা কি? তো এদের লার্ভা দশাটার নাম হচ্ছে প্যারেনকাইমুলা লার্ভা। এই প্যারেনকাইমুলা লার্ভা হচ্ছে সিলিয়েটেড লার্ভা, জলের মধ্যে এরা ভাসমান অবস্থায় থাকে, এদেরকে অ্যাম্ফিব্লাস্টুলা লার্ভা বলা হয়। আর এদের যে ডেভেলপমেন্টটা সেটা হচ্ছে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। তো আজকের মতো এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে তোমরা আমার ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।